নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজকের গল্পের নাম ভাই ভাই। লিখেছেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। তাহলে শুরু করি গল্প ভাই ভাই। বড় ছেলে বিনোদ পোস্ট অফিসে চাকরি করে, মাহিনা পায় 100 টাকা। আর ছোট ছেলে কিশোর চাকরিও করে না, মাহিনাও পায় না। খাইবার সময় চারিটি খায় আর টোটো করিয়া ঘুরিয়া বেড়ায়। বাপ বলেন, বলি হ্যাঁ রে বিনোদ, কিশোরটার কি হবে বল দেখি। বিনোদ বলে, হবে আর কি, শেষে খেতে পাবে না। তোর পোস্ট অফিসে যদি একটা পিয়নের কাজ ফাজ। বিনোদ বিরক্ত হইয়া জবাব দেয়, না না, সে হবে টাবে না, তার চেয়ে দেখি যদি অন্য কোথাও। তাই দেখ বাবা। কিন্তু 100 টাকা বেতন হইলেও বিনোদ আফিসের কেরানি। সকালে 4টি যেমন পারে খাইয়া সে ছুটিতে ছুটিতে অফিসে যায়, ফিরে আসে সন্ধ্যায়। দেখিবার তাহার সময় কোথায়। শেষ পর্যন্ত দেখা আর তাহার হয় না। এদিকে বৃদ্ধ পিতা মরিবার ভাবনাই তাহার সবচেয়ে বেশি। ভাবেন আর কদিনই বা বাঁচিবেন। বড় ছেলেটা না হয় যা হোক করিয়া দিন চালাইবে, কিন্তু ছোটটার অবস্থা শেষ পর্যন্ত কি হইবে কে জানে। ভাইয়ে ভাইয়ে ভাব হয়তো থাকিতে পারে, কিন্তু বউয়ে বউয়ে ভাব যে থাকিবে না তাহা সত্য, কখনো থাকে না। কাজেই তিনি এক বুদ্ধি ঠাউরাইলেন। বড় বৌমা উমাকে তিনি একদিন তাহার কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ বৌমা, তোমার বোনের সঙ্গে আমি যদি কিশোরের বিয়ে দিই, তাতে কি তোমার কোনো আপত্তি আছে? উমা হাসিয়া বলিল, বেশ তো। শ্বশুর বলিলেন, তাহলে তুমি মা কালই তোমার বাবাকে একখানা চিঠি লিখে দাও, তিনি যেন একবারটি এসে আমার সঙ্গে দেখা করেন। কন্যা দায়গ্রস্ত পিতা পত্র পাইয়া তৎক্ষণাৎ ছুটি আসিলেন। 2টি বোন 2 জা হইয়া একত্রে ঘর সংসার করিবে, ইহার চেয়ে সুখের বিষয় আর কি হইতে পারে। শেষ পর্যন্ত তাহাই হইল। উমার বোন শ্যামার সঙ্গে কিশোরের বিবাহ হইয়া গেল। 2টি বোনই সুন্দরী, মানাইলেও চমৎকার। জগদীশচন্দ্র হাঁপ ছাড়িয়া বাঁচিলেন। এবার তিনি সুখে মরিতে পারিবেন। 5 বৎসর পরের কথা। জগদীশচন্দ্র মরিয়াছেন। উমা ও শ্যামা 2 বোনে ঘর সংসার করিতেছে। বড় বোন উমার একটি ছেলে হইয়াছে। শ্যামার সন্তানাদি এখনও হয় নাই। কিশোর তখনও বেকার। বিনোদ 150 টাকা বেতন পায়। বেতন তাহার 100 হইতে 150 হইয়াছে সুখের কথা, কিন্তু তাহার মেজাজ এখনও ঠিক তেমনিই আছে। সকালে উঠিয়াই তাহার চিৎকার শুরু হয়, গেল গেল, আমার সব গেল, এই কেশোটার জ্বালায় কিছু আর থাকবার জো নেই দেখছি। এমন যদি করিস তো এবার ঘাড়ে ধরে বের করে দেব বাড়ি থেকে। বড় বউ উমা বলে, কি হলো কি গো, সকাল থেকে অমন ষাঁড়ের মতন চেঁচাচ্ছ যে? বিনোদ বলে, আমার দাঁত মাজবার মাজন কোথায় গেল? এ ঠিক ওই কেশোটার কাজ। বাবুর দাঁত মাজবার মাজন দরকার হয়, তাকে কিনে আনতে বলো। বড় বউ তাহার কাছে গিয়া দাঁড়াইল, বলিল, এই নাও তোমার মাজন, আমি নিয়েছিলাম। মিছিমিছি ঠাকুরপোকেই সব কাজে দোষ দাও কেন বলো তো? বিনোদ লাফাইয়া উঠিল, দেব না? বিধবা মেয়ের মতো আর কতকাল আমার অন্ন ধ্বংস করবে শুনি? কোথায় সে? উমা বলিল, বাজারে গেছে। বলিয়াই সে তাহার কাছে আগাইয়া গিয়া চুপি চুপি কহিল, হ্যাঁ গা, অমনি করে যে চেঁচিয়ে চেঁচিয়ে কথাগুলো বলছো, শ্যামা কি মনে করবে বড় দেখি। বিনোদ হো হো করিয়া হাসিয়া উঠিল, বাবা খুব চালাক লোক ছিলেন বুঝলে বড় বউ, এই জন্যেই তোমার বোনের সঙ্গে ওর বিয়ে দিয়ে গেছেন। হতো ওর অন্য মেয়ের সঙ্গে বিয়ে তো এতদিন দেখতাম তুমিও ওকে ঘাট ধরে বের করে দিয়েছ বাড়ি থেকে। উমা বলিল, ওগো তোমার 2টি পায়ে পড়ি, তুমি চুপ করো, যখন তখন মানুষকে আর এমন করে কথার গঞ্জনা দিও না। বিনোদ তখনকার মতো চুপ করিল বটে,
কিন্তু সে আর কতক্ষণ। খাইতে বসিয়া আবার সে লাফাইয়া উঠিল। ছি 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 ছি, পচা মাছ ছাড়া বাজারে আর মাছ ছিল না? ডাকো তো সেই স্টুপিডকে, দেখি একবার আমি। উমা বলিল, ডেকে কি হবে? এতগুলি লোকের জন্য দেবে তুমি মোটে 3 আনা পয়সার বাজার। পচা মাছ ছাড়া তোমার জন্যে টাটকা রুই কাতলা সে আনবে কোত্থেকে শুনি? বিনোদ বলিল, না না, তুমি জানো না বড় বউ, ওই থেকে ও লাভ করছে। বিনোদের ছেলেটাকে কাঁধে চড়াইয়া গান করিতে করিতে নিচের উঠোনে কিশোর ঠিক ঘোড়ার মতো পা তুলিয়া তুলিয়া লাফাইয়া লাফাইয়া ছুটিয়া বেড়াইতেছিল। দাদার কথাটা তাহার কানে যাইতেই সে ভেংচি কাটিয়া সেইখান হইতেই চিৎকার করিয়া উঠিল, হ্যাঁ, লাভ করেছে, তোর মাথা করেছে। কিশোর দাঁড়াইয়া পড়িয়াছিল। খোকাবাবু তাহার চুলের গোছা 2 হাতের মুঠি দিয়া সজোরে টানিয়া বলিল, হেট হেট। ওরে বাবা রে, গেলুম গেলুম বলিয়া কিশোর আবার লাফাইতে শুরু করিল। বলিল, মায়েরই বলছি, কোন শালা লাভ করেছে? কেন, ওই হাঁদাকান্ত বৌদিটা ওর কাছে বসে আছে কি জন্যে মরতে? কেন ও বলতে পারছে না? বিড়ি কেনবার জন্যে 1 পয়সা আর খোকাবাবুর লেবেন চুষের জন্যে 1 পয়সা ওর কাছ থেকে চেয়ে নিয়ে যায়নি? বিনোদ বলিল, তা হোক, তুই বেরো আমার বাড়ি থেকে, আমি আর পারছি নে। কিশোর বলিল, হ্যাঁ, এই যে, না বেরোলেই নয়। কেন পারছিস নি শুনি? দে না আমার হাতে 150 টাকা এনে, তোকে আমি রাজার হালে রেখে দিচ্ছি, দেখ। বিনোদ তাহার স্ত্রীর দিকে তাকাইয়া বলিল, শুনেছ? কথা শুনেছ হারামজাদার? তাহার পর দাঁত কিরমির করিয়া বলিল, দাঁড়া, তোকে আমি বার করতে পারি কিনা দেখাচ্ছি। বলিতে বলিতে সে খাওয়া এবং কথা 2 শেষ করিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। কথা তাহার এত শীঘ্র শেষ করিবার ইচ্ছা মোটেই ছিল না, অথচ শেষ না করিলে আফিসের ওদিকে বেলা হইয়া যায়। উমা তাহাকে এত করিয়া বুঝাইবার চেষ্টা করে, বলে, 2 মাত্র মানুষ 2 বেলা খাচ্ছে, এতে তোমার এতই বা কি খরচ বাপু যে তুমি নাকে কাঁদছ? বিনোদ বলে, তুমি মেয়ে মানুষ, তুমি খরচের কি জানো বলো তো? আচ্ছা কই, তুমি বলো দেখি সত্যি করে, তোমার বোনের সঙ্গে ওর বিয়ে না হলে তুমি ওকে রোজগার করতে বলতে কি না? উমা বলে, সে কি আর আমি এখনো বলি না ভাবছ? বলি, কিন্তু ঠাকুরপো কি জবাব দেয় জানো? বলে, তোমরা বড় লোক বৌদি, তোমরা একটা চাকর তো রাখতে, আমাকেই তেমনি তোমাদের চাকর ভাবো না। মাইনে যেমন নিই না, তেমনি আমার বউটা 2 বেলা খায়, এর ওপর আর কি বলতে পারি বলো? কিন্তু বিনোদের সেই এক কথা। বলে, না না, ওর কথায় ভুললে চলবে না বড় বউ, তুমি নিজের সর্বনাশ নিজে করো না। আজ দেখছো 2 মানুষ, কিন্তু কাল দেখবে ছেলে ছেলেই ঘর ভরে গেছে, তখন? বলিয়া বিনোদ একবার চোখ বুজিয়া বোধ করি কিশোরের ঘর ভর্তি ছেলেমেয়ের ছবিটা সচক্ষে দেখিয়া লয়, এবং দেখিয়াই সে চমকিয়া চিৎকার করিয়া ওঠে, না না, আমি পারবো না বাপু, আমি পারবো না, সেই ভালো। এই লইয়া উমার সঙ্গে ঝগড়াঝাঁটি তাহার প্রায় প্রত্যহই লাগিয়া থাকে। সেদিন কিন্তু ঝগড়াটা একটুখানি বেশি হইয়া গেল, এবং তাহার ফল হইল এই যে, বিনোদ আফিস চলিয়া গেলে ছেলে কোলে লইয়া মুখ ভারী করিয়া উমা রান্নাঘরে গিয়া দাঁড়াইল। শ্যামা রান্না করিতেছিল। উমা বেশ একটুখানি জোরে জোরেই বলিল, দেখ শ্যামা, তুই আর কচি খুকি নোস যে তোকে রোজ রোজ শিখিয়ে দিতে হবে। ঠাকুরপোকে যা হোক একটা কাজকর্ম দেখতে বল। শ্যামা যে বলে নাই তাহা নয়, বরং ঠিক তাহার উল্টা। বলিয়া বলিয়া সে হয়রান হইয়া গিয়াছে, এবং কাল রাত্রেও এই চাকরির কথা লইয়াই স্বামীর সঙ্গে তাহার দারুণ ঝগড়া হইয়াছে। তাহার উপর আজ এই দিদির কথাটা শুনিয়া শ্যামার হঠাৎ রাগ হইয়া গেল। বলিল, কেন দিদি, আমরা তো আর তোর বাড়িতে বসে খাইনি? ও খাচ্ছে চাকরের মতো, আর আমি খাচ্ছি রাঁধুনি হয়ে। এবার ওর একটা কিছু হলে হয়, হলে আমিও বাঁচি, আমারও গতরটা জুড়োয়।
এমন কথা শ্যামা কোনোদিনই বলে না। উমাও রাগ করিল, বলিল, কাল থেকে হাঁড়ি যদি তুই ধরিস তো তোকে আমি অত বড় দিব্যি দিলাম শ্যামা, আর তোর বর যেন কাল থেকে চাকরের মতো না খাটে, বুঝলি? এই বলিয়া সে চলিয়া যাইতেছিল। শ্যামার দুচোখ ভরিয়া তখন জল আসিয়াছে। দিদিকে শুনাইয়া শুনাইয়া কি যেন সে বলিতে গিয়াও বলিতে পারিল না। ঠোঁট দুইটা তাহার এত বেশি থরথর করিয়া কাঁপিতে লাগিল যে শেষ পর্যন্ত তাহার মুখের কথা মুখেই আটকাইয়া রহিল। শ্যামার দোষ দেওয়া অন্যায়। অকর্মণ্য স্বামীর জন্য তাহাকে যদি দুবেলা দুমুঠা খাবার গঞ্জনা সহিতে হয় তো তাহার চেয়ে মৃত্যু ভালো। আহারাদির পর কিশোর তাহার উপরের ঘরে গিয়া বসিয়াছিল। শ্যামাও তাহার হেঁসেলের কাজ চুকাইয়া ঘরে ঢুকিল। ঢুকিয়াই দরজার খিলটা বন্ধ করিয়া দিয়া কিশোরীর কাছে গিয়া বলিল, যা বলছি মন দিয়ে শোনো, চিৎকার করে উঠো না, বুঝলে? কিশোর বলিল, বলো। শ্যামা তখন তাহার দুহাত হইতে সোনার চুড়ি কয়গাছা টানিয়া টানিয়া খুলিতে আরম্ভ করিল। কিশোর একটুখানি অবাক হইয়া গিয়া জিজ্ঞাসা করিল, চুড়ি খুলছ যে? বলছি, দাঁড়াও। বলিয়া দুহাতে দুগাছি চুড়ি রাখিয়া বাকি 10 গাছি সোনার চুড়ি শ্যামা তাহার স্বামীর হাতে তুলিয়া দিয়া বলিল, চাকরি পাচ্ছ না, তার জন্যে আর তোমার দোষ দিয়ে করব কি? এই চুড়ি কগাছা শ্যাকরার দোকানে বন্ধক দাওগে, দিয়ে যা পাও তাই নিয়ে তুমি আজ হোক কাল হোক ছোট্ট আমাদের দুজনের মতো একখানি ঘর ভাড়া করে এসো, তারপর চলো আমরা চলে যাই। তার মানে? মানে আর কিছু না। তোমার দাদা তুমি হয়তো সহ্য করতে পারো, কিন্তু আমি আর কিছুতেই পারছি না। কিশোর কিয়ৎক্ষণ চুপ করিয়া চুড়িগুলা নাড়াচাড়া করিতে করিতে কি যেন ভাবিল। তাহার পর মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু শ্যামা, তারপর আমাদের চলবে কিসে? শ্যামা বলিল, চাকরি পাও ভালোই, না পাও দুটো পেট তো, গয়না তো আমার আরও আছে, বিক্রি করে যা হোক একটা কিছু ব্যবসা করবে। কিশোর বলিল, ঠিক বলেছ, বিড়ির ব্যবসা একটা করবার আমার ভারী ইচ্ছে, বিড়ি আমি নিজেও বাঁধতে জানি। শ্যামা তাহাকে আদর করিয়া বলিল, তাই হবে লক্ষ্মীটি, তুমি এখন যাও তো। কিন্তু কটু কথাগুলো শ্যামাকে বলিয়া অবধি উমার মনে শান্তি নাই। শ্যামাকে দরজায় খিল বন্ধ করিতে দেখিয়া উমা তাহাদের ঘরের বাহিরে এতক্ষণ কান পাতিয়া দাঁড়াইয়াছিল। ভিতর হইতে খিল খোলার শব্দ পাইয়া সে একটুখানি দূরে সরিয়া গেল। দেখিল খিল খুলিয়া জামা জুতা পরিয়া কিশোর বাহির হইয়া আসিতেছে। তাহার পিছু পিছু নিচে গিয়া উমা কিশোরকে ধরিয়া ফেলিল। বলিল, শ্যামা তোমায় কি বললে ঠাকুরপো? কিশোর জবাব দিবার আগেই হাতে তাহার চুড়ি কগাছির উপর উমার নজর পড়িল। শ্যামার চুড়ি না, কি হবে? কিশোর বলিল, কেন, কি হবে জানো না? বন্ধক দেব। উমা জিজ্ঞাসা করিল, তারপর? কিশোর বলিল, তারপর তোমাদের দুজনের মনস্কামনা পূর্ণ হবে, আমরা এ বাড়ি থেকে উঠে যাব। কিন্তু তোমাদের চলে যাবার কথা হয়নি তো ঠাকুরপো, তোমার একটা চাকরির কথা। কিশোর তাহাকে কথাটা শেষ করিতে দিল না। বলিল, কেন হবে না বৌদি? দাদা আমাকে 50 বার এ বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে, কালও তো বলেছে, তুমি শুনেছ? হাত বাড়াইয়া উমা কিশোরের একখানি হাত চাপিয়া ধরিল। বলিল, তা বেশ, কিন্তু আমার একটি কথা তুমি শুনবে ঠাকুরপো? চুড়িগুলো বন্ধক দেবার জন্য কোথায় তুমি দোকানে দোকানে ছুটে বেড়াবে ভাই? তার চেয়ে ওগুলো তুমি আমার কাছেই বন্ধক রাখো। 100 টাকা তোমায় আমি এক্ষুনি দিচ্ছি। কিশোর ফিরিয়া দাঁড়াইল। বলিল, চলো, শ্যামাকে তাই বলবে চলো। না ভাই, দোহাই তোমার, ওকে তুমি জানাতে পারবে না। কিশোর বলিল, মায়েরই আর কি, তাহলে না দিলেই নয়। শেষে বলবে, কই আমার কাছে তো চুড়ি তুমি রাখনি ঠাকুরপো। উমার মুখখানা সহসা বিবর্ণ হইয়া গেল। বলিল, আমায় তুমি এত অবিশ্বাস করো ঠাকুরপো? কিশোর বলিল, কি জানি বৌদি, আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি নি।
ভাবতাম দাদা বুঝি আমার সঙ্গে হাসি রহস্য করছে, কিন্তু শেষ পর্যন্ত সত্যি সত্যি আমায় যে বাড়ি থেকে চলে যেতে বলবে। বলিতে বলিতে চোখ দুইটি তাহার ছলছল করিয়া আসিল, এবং সে আর এক মুহূর্ত অপেক্ষা না করিয়া একরকম ছুটিয়াই সেখান হইতে বাহির হইয়া গেল। কিন্তু শুধু বাড়ি ভাড়া করিলেই চলে না, নূতন করিয়া সংসার পাতাইতে হইলে ঝাঁটা গাছটি হইতে আরম্ভ করিয়া সংসারের প্রয়োজনীয় অনেক কিছু বস্তুরই প্রয়োজন, অথচ তাহাদের কিছুই নাই। শ্যামা বলিল, সেসব জিনিস আমরা সংসার থেকেই নেব। তাছাড়া এই বাড়িও তো আমার শ্বশুরের, এই বাড়িরও তো অর্ধেক আমরা পাই। বাড়ির কথা কিশোরের এতক্ষণ মনে ছিল না। এইবার সে লাফাইয়া উঠিল, বলিল, আলবাত, এই বাড়ি আমি আজই বিক্রি করব, তারপর থাকতে হয় দুজনেই ভাড়া বাড়িতে থাকি গে। বাড়ির কথা যে উঠিতে পারে বিনোদ তাহা ভাবে নাই। বলিল, দেখো বড় বউ, তোমার এই বোনটিকে তুমি যত ভালো মানুষ ভাবো তত ভালো মানুষ নয়। ওই শ্যামাই ওকে এইসব শেখাচ্ছে। উমা বলিল, তা কি আর করবে বলো, এতদিন তো কোনো কথা ওঠেনি, তুমি তো এ কাণ্ডটি করলে। কিশোরকে আলাদা করিয়া দিবার জন্য বিনোদ তখন মরিয়া হইয়া উঠিয়াছে। বলিল, সেই ভালো, বাড়ি তো আর একদিনে বিক্রি করা যায় না। এখন ওকে সংসারের জিনিসপত্র কিছু কিছু দাও, ও যাক অন্য বাড়িতে উঠে, তারপর ভালো একটা খদ্দের পেলেই বাড়ি আমি বিক্রি করে ফেলব। শেষ পর্যন্ত তাহাই হইল। কিশোর ও শ্যামা বাড়ি ছাড়িয়া অন্য বাড়িতে উঠিয়া গেল। উমা এত করিয়া তাহাদের ঠিকানা চাহিল, কিন্তু কিশোর ঠিকানা কিছুতেই দিল না। বোনকে বিদায় করিয়া উমা কাঁদিতে লাগিল, আর তাহার ছেলেটার দায়ে কিশোরকে লুকাইয়া পলাইতে হইল। ওদিকে শ্যামা তাহার নূতন বাড়িতে গিয়া জিনিসপত্র গুছাইয়া লইয়া কিশোরের সঙ্গে পরামর্শ করিতে বসিল। বলিল, এবার কি করবে বলো দেখি, চাকরির চেষ্টা করবে না একটা দোকানদানি যা হোক একটা কিছু? কিশোর বলিল, চাকরির চেষ্টা আমি অনেক করেছি শ্যামা, ভালো লেখাপড়া শিখিনি কি না, তাই চাকরি আমায় কেউ দিতে চায় না। তার চেয়ে আমায় তুমি দুটো টাকা দাও, বাড়িতে বসে আমি বিড়ি তৈরি করব। সংসার আমাদের তাতে চলবে তো? না চলে অন্য ব্যবস্থা করলেই হবে। শ্যামা তাহাতেই রাজি হইল। শ্যামা ঘরের কাজকর্ম করিতে থাকে, আর কিশোর বসিয়া বসিয়া বিড়ি বাঁধে আর গল্প করে। বলে, দাঁড়াও না শ্যামা, দাদার ভিড়কুটি আমি ভেঙে দিচ্ছি, একটা মাস আমি দেখব, তারপর ওই বাড়ি আমি অন্যের কাছে বিক্রি করে ফেলবো, দেখো, তখন বাছাধন বুঝতে পারবে আমারই মতো ওকেও ঠিক এমনি ভাড়া বাড়িতে এসে বাস করতে হবে। শ্যামা বলে, তাই করো, বাড়ি তো কারো একার নয়, যে টাকা তুমি পাবে সেই টাকা দিয়ে আমরা একটা ছোটোখাটো বাড়িও তৈরি করে নিতে পারবো। কিশোর বলে, এত বড় না হোক এই রকম তো হবে। তাহার পর কেমন বাড়ি হইবে তাহারই জল্পনা কল্পনা চলিতে থাকে। শ্যামা বলে, ছোটোখাটো একটা টিনের বাড়ি হলেই আমাদের চলে যাবে। কিশোর বলে, না 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 না, টিনের বাড়ি কেন? টিনের বাড়িতে বাস করে আমাদেরই সর্দি লেগে যাচ্ছে, আর ওই ছোট ছেলে। হাসিতে হাসিতে শ্যামা বলে, ছোট ছেলে আবার কোথায় গো? কিশোর তাহার দাদার ছেলে খোকাবাবুর কথাই বলিয়াছিল। ছেলেটাকে সে কয়েকদিন দেখে নাই, না দেখিয়া এখন সে কথায় কথায় প্রায়ই এই ছেলেটার কথা বলিয়া ফেলে। বলিয়া ফেলিয়া শেষে অপদস্থ হয়। হাসিয়া বলে, বলছিলাম তোমার নিজের ছেলের কথা, আজ না হোক হবে তো একদিন। শ্যামা কিন্তু চালাক মেয়ে, ভিতরের রহস্য বুঝিতে পারিয়া সে এই ছেলের কথা লইয়া বেশি ঘাঁটাঘাঁটি করে না। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া সে অন্য কথা পারিয়া বসে। কিশোর সেদিন খুব ভালো করিয়া এক বান্ডিল গোলাপি বিড়ি তৈরি করিল। তাহার পর বৈকালে দোকানের বিড়িগুলি দোকানে বিক্রি করিয়া সেই গোলাপি বিড়ির বান্ডিলটি পকেটে লইয়া নিতান্ত অন্যমনস্কের মতো
কিশোর ধীরে ধীরে হাঁটিতে হাঁটিতে গিয়া দাঁড়াইল তাহাদের নিজেদের বাড়ির দরজায়। বিনোদ বোধহয় তখনও আপিস হইতে ফেরে নাই। উমা তাহার ছেলেকে কোলে লইয়া উঠানে দাঁড়াইয়া কাহার সঙ্গে যেন কথা কহিতেছে। দরজাটা একটুখানি ঠেলিয়া ফাঁক করিয়া সেই ফাঁকের মুখে চোখ রাখিয়া কিশোর অনেকক্ষণ দাঁড়াইয়া দাঁড়াইয়া এক দৃষ্টে বোধ করি ছেলেটার দিকেই তাকাইয়া রহিল। তাহার পর হঠাৎ একসময় দরজা ঠেলিয়া ঘরে ঢুকিতেই দেখিল উমা যাহার সঙ্গে কথা কহিতেছিল সে তাহাদের নূতন ঝি, কলতলায় বসিয়া বসিয়া বাসন মাজিতেছে। হাসিতে হাসিতে কিশোর বলিল, তাহলে ঝি তোমায় একটা রাখতে হয়েছে দেখছি। কিশোর সেই যে গিয়াছে এতদিন পরে এই সে প্রথম আসিল। উমা তাই একটুখানি রাগ দেখাইয়া বলিল, এতদিন পরে আজ বুঝি তোমার সময় হলো? কিশোর বলিল, কি আর করি বৌদি, গরিব মানুষ দিবারাত্রি খাটতে হয়। কাজকর্ম পেয়েছ নাকি? কিশোর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, না, কাজ টাজ পাইনি, বাড়ি বসে বিড়ি তৈরি করি, তাইতে রোজ কোনো রকমে হয় আনা আসতে। এই বলিয়া তাহার পকেট হইতে সেই গোলাপি বিড়ির বান্ডিলটি বাহির করিয়া কিশোর তাহার বৌদিদির হাতে দিয়া বলিল, এইটি দিও দেখি দাদাকে, খেয়ে যদি ভালো বলে তো রোজ এক বান্ডিল করে। বলিয়াই একটা ঢোক গিলিয়া একবার এদিক ওদিক চাহিয়া বলিল, কিন্তু মাইরি, তোমার বোনটা এত বোকা, হাতে ধরে ধরে বিড়ি বাঁধতে শেখাচ্ছি, বলছি শেখো তাহলে ডবল রোজগার হবে, কিন্তু কিছুতেই শিখতে পারছে না, খালি ফ্যাঁ ফ্যাঁ করে হাসছে আর সব লণ্ডভণ্ড করে দিচ্ছে। উমাও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল, বলিল, ওকেও আর বিড়ি বাঁধতে শিখিও না ভাই, আর এ ছোট লোকের কাজ তুমিও আর না করে বরং অন্য কিছুর চেষ্টা চরিত্রির করো। আচ্ছা, এখন শ্যামা কেমন আছে বলো? ভালো নেই তা আমি বেশ বুঝতে পারছি। শেষের কথাটা সে এমন শ্লেষের ভঙ্গিতে বলিল যে কিশোরের বুকে গিয়া সেটা যেন ধক করিয়া বেঁধিল। বলিল, তবে আর মিছে জিজ্ঞেস করছো কেন বৌদি? ভালো নেই বুঝতেই যখন পারছো তখন তাই ধরে নাও যে সে ভালো নেই। কিশোরকে দেখিয়া অবধি ছেলেটা তাহার মার কোল হইতে কাকাবাবুর কোলে যাইবার জন্য অনেকক্ষণ হইতেই ছটফট করিতেছিল। কিশোর এইবার তাহাকে হাত বাড়াইয়া লইতে গেলে কিন্তু উমা বলিল, থাম বাবা থাম, ভারী তো কাকাবাবু, কাকিমাকে নিয়ে গিয়ে তার দুর্গতির আর সীমে কিছু রাখেনি, তার উপর সেই যে গেছে তা একটা খবর দেবার নাম নেই, আজ এলো এক বান্ডিল বিড়ি হাতে নিয়ে। এই বলিয়া সে ছেলেটাকে তাহার কোলের উপর আরও ভালো করিয়া চাপিয়া ধরিয়া জিজ্ঞাসা করিল, বলি হ্যাঁ হ্যাঁ, স্ত্রীকে পোষবার ক্ষমতা নেই, তবু তো নিয়ে গেলে খুব বাহাদুরি করে। তার না হয় মরবার ফুরসত নেই বুঝলাম, কিন্তু আমাদেরও তো ঠিকানাটা দিতে পারো, একবার নিজে গিয়েই না হয় দেখে আসি। কিশোর বলিল, না, সে আর তোমাকে দেখতে হবে না বৌদি, সে বেশ আছে। উমা তাহার মুখখানি গম্ভীর করিয়া বলিল, হ্যাঁ, তোমার মতো স্বামীর হাতে পড়ে বেশ যে কেমন আছে তা আমি বেশ ভালো করেই বুঝছি। বলি, গয়নাগুলো কি এরই মধ্যে সবই গেল না এখনো কিছু আছে? কিশোর বলিল, সেসব কথা জানবার তো তোমার কোনো দরকার নেই বৌদি। দরকার আছে কি না তা তুমি কেমন করে বুঝবে বলো? এক মার পেটের বোন, মা মরবার পর হতভাগীকে আমি নিজের হাতে মানুষ করেছি, তা নইলে কোথায় গয়না বেচছে না বিড়ি বাঁধছে তা আমি দেখতে যেতাম না? বলিতে বলিতে চোখ দুইটা তাহার জলে ভরিয়া আসিল। কিশোর তাহার সে কথায় কর্ণপাত না করিয়া আর একবার হাত বাড়াইয়া বলিল, ছেলেটাকে একবার দেবে বৌদি? উমা পিছন ফিরিয়া বলিল, না, আর ছেলেকে ভালোবেসে কাজ নেই, নিজের ছেলেপুলে হলে তাদের কেমন করে বিড়ি বাঁধতে শেখাবে সেই কথা ভাবকে যাও। এই নাও তোমার। বলিয়া তাহার অত যত্নের বাঁধা গোলাপি বিড়ির বান্ডিলটা উমা তাহার পায়ের কাছে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া হন হন করিয়া সিঁড়ি ধরিয়া উপরে উঠিয়া গেল।
ছেলেটা তাহার কাকাবাবুর দিকে হাত বাড়াইয়া চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। যতক্ষণ দেখা গেল কিশোর সেই দিক পানে এক দৃষ্টে ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয়া রহিল। তাহার পর দেখিল সারা উঠানময় বিড়িগুলা ইতস্তত ছড়াইয়া পড়িয়াছে। অমন সকরুণ দৃষ্টিতে বিড়িগুলির দিকে তাহাকে তাকাইতে দেখিয়া কলতলা হইতে বৃদ্ধা ঝি বলিয়া উঠিল, আমি কুড়িয়ে দিচ্ছি বাবা, দাঁড়াও। এই বলিয়া কলে হাত ধুইয়া সে বোধহয় বিড়িগুলা কুড়াইয়া দিবার জন্যই আগাইয়া আসিতেছিল, কিন্তু কিশোরের দুই চোখ বাহিয়া তখন জল গড়াইতেছে। তাহাই সে বোধ করি ওই ঝির কাছে গোপন করিবার জন্য তাড়াতাড়ি পিছন ফিরিয়া দরজা খুলিয়া একরকম ছুটিয়াই সেখান হইতে অদৃশ্য হইয়া গেল। তাহারই কিছুদিন পরে বিনোদের বাড়িতে ভারী একটা অদ্ভুত ঘটনা ঘটিল। ঘটনাটা যেমন বিস্ময়কর তেমনি শোচনীয়। বাড়ির বৃদ্ধা ঝি বিনোদের ছেলেটিকে লইয়া দরজার কাছে বসিয়াছিল। রাস্তার ধুলাবালি লইয়া ছেলেটি খেলা করিতেছে। এমন সময় ঘরের ভিতর হইতে উমা ডাকিল, ঝি। দরজা ঠেলিয়া ঘরে ঢুকিয়া ছেলের দিকে পিছন ফিরিয়া ঝি তাহার সঙ্গে কথা বলা শেষ করিয়া বাহিরে আসিয়াই দেখে ছেলে নাই। এদিক ওদিক তাকাইয়া পথের উপর খানিকটা ছুটাছুটি করিয়া ছেলেকে কোথাও সে খুঁজিয়া পাইল না। রাস্তাটা গলি রাস্তা, লোকজনের চলাচল খুব কম, গাড়ি ঘোড়া তো চলেই না। তবু সে ইহাকে উহাকে যাহাকে পাইল তাহাকেই জিজ্ঞাসা করিল, এ বাড়ি সে বাড়ি খুঁজিয়া দেখিল, কিন্তু ছেলের সন্ধান কেহই দিতে পারিল না। অবাক কাণ্ড! ইহারই মধ্যে ছেলে তাহা হইলে গেল কোথায়? ঘরের মধ্যে কান্নাকাটি পড়িয়া গেল। ঝি কাঁদিতে লাগিল, উমা কাঁদিতে লাগিল। আফিস হইতে বিনোদ আসিয়া খুঁজিতে আর কোথাও বাকি রাখিল না। কেহ বলিল, ছেলে ধরা নিয়ে গেছে। কেহ বলিল, খবরের কাগজে সেদিন দেখছিলাম বটে, ছেলে মেয়ে আজকাল বড্ড চুরি যাচ্ছে। আবার কেহ কেহ বলিতে লাগিল, ছেলে যাবে কোথায় মশাই, ছেলে আপনি পাবেন। এমনই পাঁচজনের পাঁচ কথায় বিনোদের মাথা একেবারে গোলমাল হইয়া গেল। কি যে করিবে কিছুই বুঝিতে না পারিয়া কাঁদিতে কাঁদিতে পাগলের মতো ছুটাছুটি করিতে লাগিল। পাশের বাড়ির এক নিরঞ্জনবাবু বলিলেন, এখনও বসে আছেন কেন বিনোদবাবু? পুলিশে একটা খবর দিয়ে আসুন, গায়ে সোনার গয়না ছিল তো। ঘাড় নাড়িয়া বিনোদ বলিল, হ্যাঁ। ব্যাস, তবে আর বলতে হবে কেন দাদা? যে বাজার পড়েছে আজকাল, ওরই লোভে কেউ হয়তো তুলে নিয়ে গেছে। গয়নাগাটি খুলে নিয়ে পথের ধারে এতক্ষণ হয়তো বসিয়ে দিয়ে গেছে। যান, আপনি পুলিশে একটা ডায়েরি করে আসুন। বিনোদ তৎক্ষণাৎ পুলিশ থানায় একটা ডায়েরি লিখাইয়া আসিল। রাত্রে আর সেদিন কাহারও খাওয়া হইল না। কাঁদিতে কাঁদিতে উমা একবার বলিল, ছেলেটাকে ঠাকুরপো নিয়ে যায়নি তো? হ্যাঁ গা। বিনোদ বলিল, সে আগে নিজের খাবার জোগাড় করুক, তারপর ছেলে নিয়ে যাবে। পাগল হয়েছ? খবরটা যে কিশোরকে একবার জানাইবে তাহারও উপায় নাই। তাহার ঠিকানা কেহই জানে না। আফিস হইতে আসিবার পথে ট্রাম হইতে নামিয়া বিনোদ রোজই একবার থানায় খবর লইয়া আসে, ছেলের কোনো সংবাদ তাহারা পাইয়াছে কিনা। সেদিনও অমনি থানা হইতে বাহির হইতেছে। এমন সময় দেখিল ফুটপাতের উপর দিয়া কিশোর কোথায় যাইতেছে। তাড়াতাড়ি ছুটিয়া তাহার পশ্চাতে গিয়া বিনোদ ডাকিল, কেশো। কিশোর পিছন ফিরিয়া দাদাকে দেখিয়াই হাসিতে লাগিল। হাসছিস যে বড়? এদিকে আমার যে সর্বনাশ হয়ে গেছে তার কিছু খবর রাখিস হতভাগা? কিশোর তেমনি হাসিতে হাসিতে জবাব দিল, কি সর্বনাশ? বিনোদ বলিল, খোকাকে কে চুরি করে নিয়ে গেছে। কিশোর তখনও হাসিতে লাগিল, তাই নাকি? হাসি দেখিয়া বিনোদের কেমন যেন সন্দেহ হইল। দৃঢ় মুষ্টিতে কিশোরের একখানা হাত সে চাপিয়া ধরিয়া বলিল, তুই জানিস তাহলে, বল কোথায় আছে। কিশোর ঘাড় নাড়িয়া বলিল, আমি জানি না। বাহ, আমার সঙ্গে তোমার কিসের সম্বন্ধ? বিনোদ বলিল, শোন তবে, এই দিকে আয়। বলিয়া টানিতে টানিতে বিনোদ একরকম জোর করিয়াই তাহাকে থানার ভিতর ঢুকাইল।
জমাদার সাহেব মুখ তুলিয়া জিজ্ঞাসা করিলেন, কি খবর বিনোদবাবু? কিশোরকে দেখাইয়া বিনোদ বলিয়া উঠিল, আমার ছেলের খবর এ জানে, ধরুন একে, নইলে পালাবে। জমাদার সাহেব তৎক্ষণাৎ একজন হিন্দুস্থানি সেপাইয়ের দিকে ইঙ্গিত করিতেই টপ করিয়া আগাইয়া গিয়া কিশোরকে সে ধরিয়া ফেলিল, এবং শুধু ধরিয়া ফেলিয়াই ক্ষান্ত হইল না, আর একজন সেপাই দড়ি আনিল, হাতকড়া আনিল, এবং সেই সব দিয়া কিশোরকে তাহারা উত্তম রূপে বন্ধন করিয়া রুলের গুঁতা লাগাইয়া জিজ্ঞাসা করিল, বল এবার, ছেলে কোথায় আছে? কিশোর তখনও হাসিতেছে। বিনোদের মুখের পানে তাকাইয়া বলিল, ছেলে তোমার চাই? বিনোদ জবাব দিবার আগেই জমাদার সাহেব দাঁত মুখ খেঁচাইয়া তাহাকে মারিতে উঠিলেন। বলিলেন, চল শোয়ার, ছেলে কোথায় রেখেছিস বের করে দিবি, চল। কিশোর আবার জিজ্ঞাসা করিল, ছেলে তোমার চাই? বিনোদ হেঁট মুখে পায়চারি করিতে করিতে কি যেন ভাবিতেছিল, মুখ তুলিয়া বলিল, হ্যাঁ চাই চাই। কোমরে দড়ি ও হাতে হাত করা। কিশোরকে ঘিরিয়া 2-3 জন সেপাই আগে আগে চলিল, পশ্চাতে বিনোদ ও জমাদার সাহেব। বিনোদের মুখে কথা নাই। কিশোর আগে আগে পথ দেখাইয়া যেখানে তাহাদের লইয়া গেল, কোনো ভদ্রলোক সেখানে বাস করে বলিয়া মনে হইল না। সন্ধ্যায় তখন পথে পথে গ্যাসের আলো জ্বলিয়াছে। পাশে একটা মাঠের উপর দিয়া নোংরা বস্তির একটা অতি সংকীর্ণ পথ। পুলিশ কনস্টেবল দেখিয়া চারিদিকে তখন লোক জড়ো হইয়া গিয়াছে। অতি কষ্টে জনতা সরাইয়া ছোট্ট একটা খোলার বস্তির মধ্যে তাহারা প্রবেশ করিল। দরমার বেড়া দেওয়া ছোট একটি টিনের ঘর। তাহারই দাওয়ায় অন্ধকারে মনে হইল একটি মেয়ে যেন লণ্ঠন জ্বালিতেছে আর বলিতেছে, দাঁড়া বাবা, আলোটা আগে জেলে নি, তারপর ঘোড়া ঘোড়া খেলব। দাঁড়া, বিরক্ত করিস নে। হ্যারিকেনের আলো জ্বলিয়া উঠিতেই দেখা গেল যে মেয়েটি আলো জ্বালিতেছিল সে আমাদের শ্যামা, আর যে ছেলেটি পিঠে চড়িয়া কচি কচি ছোট দুটি হাত দিয়া তাহার গলা জড়াইয়া ধরিয়াছে তাহারই জন্য যত কিছু, নিরুদ্দিষ্ট খোকাবাবু। উঠানে লোক দেখিয়া অবাক হইয়া শ্যামা বলিয়া উঠিল, কে? বলিয়াই সেই দিক পানে তাকাইতেই দেখে হাতে হাত করা, কোমরে দড়ি বাঁধা তাহার স্বামী, সঙ্গে বিস্তর লোকজন। ব্যাপারটা সে প্রথমে কিছুতেই বুঝতে পারে নাই। পরে যখন দেখিল বিনোদ তাহার কাছে আগাইয়া আসিয়া ছেলেটাকে কোলে তুলিয়া লইয়া দাঁড়াইয়াছে, তখন আর কোনো কথাই বুঝিতে তাহার বাকি রহিল না। নীরবে সেইখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া সে থরথর করিয়া কাঁপিতে লাগিল। খোকাবাবু কিন্তু তাহার বাবার কোল হইতে কাকাবাবুর কোলে যাইবার জন্য হাত বাড়াইয়া কাঁদিতে শুরু করিয়াছে। নির্বোধ শিশু জানে না যে তাহার কাকাবাবুর হাত দুইটা শক্ত লোহার কড়া দিয়া বাঁধা, কোলে লইবে কি, তখন তাহার নড়িবার শক্তি নাই। নিরুপায় কিশোরীর চোখ দিয়া তখন দরদর করিয়া জল গড়াইতেছে। চোর ধরা পড়িয়াছে ভাবিয়া পাশের একজন সেপাই কিশোরীর পেটে এমন জোরে এক রুলের গুঁতা মারিল যে যন্ত্রণায় সে একেবারে মুশড়াইয়া পড়িল। এতক্ষণ পরে বিনোদের বোধ করি তাহার সহ্য হইল না। ছেলেটাকে কোল হইতে নামাইয়া দিয়া সে সিপাইটার কাছে গিয়া রাগে কাঁপিতে কাঁপিতে চিৎকার করিয়া উঠিল, কে তোকে এমন করে মারতে বললে স্টুপিড? ও যে আমার ভাই। কথাটা মুখ দিয়া বিনোদ বোধ করি উচ্চারণ করিতে পারিল না। সজল চক্ষে জমাদার সাহেবের দিকে তাকাইয়া বলিল, ওকে ছেড়ে দিন। কিশোরকে বন্ধনমুক্ত করিয়া দিয়া জমাদার সাহেব বিনোদের কাছে আগাইয়া গেলেন। বলিলেন, এতক্ষণ তবে কি আপনি আমাদের সঙ্গে তামাশা করছিলেন বিনোদবাবু? বিনোদ বলিল, তামাশা কীরকম? জমাদার সাহেব বলিলেন, হ্যাঁ চলুন, এইবার তাহলে আপনাকে থানায় যেতে হবে। কে নিয়ে যেতে পারে কই দেখি? বলিয়া কিশোর তাহার বিশাল বক্ষ এবং আজানুলম্বিত 2 বাহু প্রসারিত করিয়া
দাদাকে তাহার আগলাইয়া দাঁড়াইল, বলিল, বেরিয়ে যাও তোমরা আমার বাড়ি থেকে, নালে এক্ষুনি একটা খুনোখুনি করে ফেলবো বলে দিচ্ছি। আমার রাগ ভারী খারাপ। বিশ্বাস নেই, শালা গুন্ডা বলিয়া সেপাই কয়জন তো আগেই বাহির হইয়া গেল এবং তাহাদের পিছু পিছু জমাদার সাহেবও বাহির হইয়া যাইতে পথ পাইলেন না। এতক্ষণ শুনলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প ভাই ভাই। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।